সুপ্রভাত। আজকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 6টা এখনও পুরোপুরি বাজেনি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু আমি আরও সকালে উঠেছি, আমার ঘর দোর সব মোছাও হয়ে গেছে, বাসি সমস্ত কাজও যতটুকু করার সব করে নিয়েছি। এখন শুধু নীলাদ্রিকে স্কুল যাওয়ার জন্য রেডি করতে হবে, ওর জন্য একটু খাবার বানাবো। আজকে ভাবছি ওর জন্য মিলেটের একটু খিচুড়ি বানাবো সবজি দিয়ে, আর হচ্ছে কি যে একটুখানি ব্রেড জ্যাম দিয়ে দেবো। আর তোমার বাড়িতে একটু মাছ টাছ হবে, তো সেইগুলো জোগাড় সব করাই আছে, মায়েরা আগের দিন রাতে করে রেখে দেয়, তো সেটাই আজকে বানাবো, মানে রেডি করে রাখবো সমস্তটাই। আর দেখো আমার মুখে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়েছে, এই টাইমটাতেই আমার র্যাশটা বেরোয়, তো আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। একটুখানি তোমার বেশি পরিমাণে একটু ঠান্ডা জল, ভালোভাবে ঠান্ডা জল বলো বরফ বলো, ভালো করে এখানটায় আমি ম্যাসাজ করে ম্যাসাজ মানে কিছু লাগালেই ব্যাপারটা অটোমেটিক্যালি চলে যায়। তো এই জায়গাগুলো তো অনেকটা ঠিক হয়ে গেছে, এখন শুধু এই গালের এই দুটো জায়গা রয়েছে, যেটাও আস্তে আস্তে অনেকটাই কিওর হয়ে গেছে। ব্যাস সেই পর্যন্তই, চলো তাহলে রান্নাবান্না শুরু করে দিই। নীলাদ্রির জন্যই অল্প করে একটু আলু ভেজে নিচ্ছি। ওকে একটু টিফিনে একটুখানি ভাবছি আজকে মিলেটের খিচুড়ি দেবো, একটু মুগের ডাল, একটু মিলেট আর কিছু সবজি দিয়ে, তো সেই মতোই জোগাড় করেছি দেখো। তো এই সবটাই খুব সুন্দরভাবে ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটু তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিই। আমি একটু শুকনো লঙ্কাটা দিই না, যেহেতু বাচ্চাও ঝাঁঝ লাগে। ব্যাস তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এগুলোকে ভালো করে হালকা করে কষিয়ে নিয়েই আমি জলটা ঢেলে দিই। দেখো বৃষ্টি যেন থামতে চাইছে না, কী করে যে বাচ্চাটা স্কুলে যাবে সেই চিন্তা। স্কুলে অ্যাকচুয়ালি একটা গ্রুপ কম্পিটিশনের অ্যানাউন্সমেন্ট করেছে, তাই জন্য এখন একটু কামাইটা করতে মানা আছে। তো দেখো এদিকে তেলের মধ্যে একটুখানি পটল ভেজে নিচ্ছি, মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হবে, যেটা সবার জন্য। মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল দিলেই আমার মোটামুটি মিলেটের খিচুড়িটা রেডি হয়ে যাবে। কম্পিটিশনে যেসব বাচ্চাগুলো সিলেক্টেড হয়েছে তাদেরকে একটা কালার হিসাবে 3-4টে গ্রুপ করে দেওয়া হয়েছে, যেখানে নীলাদ্রি হচ্ছে গ্রিন গ্রুপের অন্তর্গত। একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, আর একটু মাখানাটা রোস্ট করে নেব। এটা একটুখানি হালকা করে ফ্রাই করলে খুব ভালো লাগে খেতে। একটু মশলা একটু লবণ দিলে তো অবশ্যই টেস্টটা বাড়ে, কিন্তু আমি আর এক্সট্রা করে অ্যাড করছি না, ওইটাই নীলাদ্রিকে দেবো। আমি আগাগোড়াই চেষ্টা করি ওর খাবারগুলোতে ছোট্ট থেকেই একটু মশলা, তেল ঝাল মশলাটা একটু কম ব্যবহার করার। খানাগুলো ভীষণ নরম হয়, তো একটু রোস্ট করতে একদম পুরো ক্রিস্পি টাইপের ব্যাপারটা আনতে কিন্তু বেশ টাইম লাগে, অনেকক্ষণ ধরে একটু ফ্রাই করতে হয়। হাই ফ্লেমে করলে আবার ফ্রাইং প্যানটাও পুড়ে যাওয়ার ব্যাপার থাকে, আর মাখানাগুলোও একটু কালো কালো দাগ হয়ে যায়। এটা একটু ধিমি আঁচেতে বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। আমি একটু আগেই পাউরুটি দুখানা সেঁকে রেখেছিলাম, ওটাই ওর টিফিনে দেওয়ার জন্য রেডি করবো। এবার ওর খাবারটা বেড়ে দিয়েছি, আর এখানে দেখো কচু আর আলু সিদ্ধ করতে দেব। আমার শাশুড়ি মায়ের হাতের কচু আলুর তরকারি মারাত্মক হয়, আমার ভীষণ প্রিয়, তো সেটাই হবে আজকে। আরে দেখো ওর টিফিনটা রেডি করছি এখন। পাউরুটির মধ্যে একটুখানি ওর অ্যাকচুয়ালি ম্যাঙ্গো পিকলটার ভীষণ পছন্দ, তো সেটাই ওর জন্য এনে দেওয়া হয়। দুটো পাউরুটিকে মাঝখানে জ্যাম দিয়ে দেওয়ার থেকে আমার যেন মনে হয় এভাবে একটা পাউরুটির মধ্যে ভালোভাবে জ্যামটাকে মিশিয়ে এভাবে 2 ফোল্ড করে দিলে বাচ্চাদের খেতেও সুবিধা হয়, আর জিনিসটাও দেখতে ভালো লাগে। পাউরুটি দিয়ে জ্যাম খাওয়া নীলাদ্রি ভারী পছন্দের। তার আবার আরেকটি গুণ আছে, তিনি আবার একটু দুধ দিয়ে পাউরুটি খেতে ভালোবাসেন তার মায়ের মতো। দিয়ে দিচ্ছি সেই রোস্ট করা মাখানাটা, একদম ক্রিস্পি হয়েছে, আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কিটক্যাট। ব্যাস এটাই ওর টিফিন। সবসময় যে আমারই মনের মতো টিফিন দিতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে বাচ্চাদের মনের মতো একটু টিফিন দিলে ওদেরও ভালো লাগে। চলো তাহলে টিফিন দিয়ে দিয়েছি, জলটাও দিয়ে দিয়েছি, ব্যাগ পুরো রেডি। এখন ওকে একটু খাওয়ানোর পালা। ওকে একদম ড্রেস পরিয়ে ফুল রেডি করে রেখে দিয়েছি, এখন শুধু জাস্ট খাওয়াবো, আর ওর পাপাকে বলেছি একটুখানি দিয়ে আসতে গাড়ি পর্যন্ত। সকালবেলা ছেলেটা একটু ভাত, আলু মাখা ওইসব খাবার থেকে এই ধরনের সবজি, খিচুড়ি বলো, ডালিয়া বলো বা শ্যামা চাল বলো, এগুলোই কিন্তু বেশি পছন্দ করছে দেখছি আজকাল। আমারও সুবিধা হচ্ছে। ব্যাস রেডি হয়ে গেছে, এখন ওর পাপা ওকে দিয়ে আসছে। এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা থেমেছে, এই সুযোগে আমি পুজোটাও সেরে নেবো। আমার সকালবেলা স্নানটাও সারা হয়ে গেছে। তো আমি জগন্নাথজি, বলরামজি, সুভদ্রা মাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। চন্দন দিয়েছি একটু ফুলের মধ্যে, তুলসী পাতার মধ্যে, তারপর সেগুলো সবই ঠাকুরের চরণে সমর্পণ করে দিচ্ছি।
তো পরিমাণে কদিন ধরে বৃষ্টি হচ্ছে যে বাজার যাব ঠাকুরের জন্য একটু ড্রাই ফ্রুটস নিয়ে আসবো, সেটার সুযোগই আর হচ্ছে না। তাই যা আছে বাড়িতে সেই দিয়ে ঠাকুরকে আজকে পুজো দেব। ব্যাস, পুজো এবার হয়েই গেছে আমার। দেখো কেমন বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিছুতেই কমছে না। আবার ছেলেটা আমার ভিজবে যখন আর কি স্কুল থেকে গাড়িতে উঠবে বা গাড়ি থেকে নামবে, কিছুটা তো ভিজবেই। আর ভিজলেই শরীর খারাপ, অলরেডি কাশি শুরু হয়ে গেছে। পুরো ছাতা নিয়ে চলে গেছি নীলাদ্রিকে আনতে, ওকে নামিয়ে নিয়েছি। এবার টুকটুক টুকটুক করে দুজনা হেঁটে চলেছি। আবার সেই যাকে তাই বৃষ্টি হয়েই যাচ্ছে। ও দাঁড়িয়ে আছে না, ঠিক তার নিচে হাই ড্রেন রয়েছে। তো ওই হাই ড্রেনটাই কিন্তু জাম হয়ে গেছিল, যার ফলে আর কি প্রচণ্ড পরিমাণে জল জমে গেছিল। যখন ওর পাপা ওকে দিতে আসে তখন প্রচুর জল ছিল ওখানে। ওর বাবা ওকে পিঠে করে নিয়ে তারপর ওখানটা পার করিয়েছিল, এত প্রচণ্ড জল ছিল। বিকেল 5:30টার মতো বাজে, দেখো বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে। চলে গেছিলাম একটু মায়ের বাড়িতে, দেখো কি অবস্থা হয়েছে। সেই যে ড্রেনটার কথা বলছিলাম, সেই জল কিছুতেই বেরোচ্ছে না, যার জন্য একদম আমাদের মায়ের বাড়ির এদিকটা পুরো জলে জলাময় হয়ে গেছে। গত বছর আছি আমরা এখানে, কোনো দিন এমন হয়নি। ইভেন 2000 সালের বন্যাতেও কিন্তু এইখানে আমাদের জল আসেনি। ওই হাই ড্রেনটা এতটা জাম হয়ে রয়েছে, যেটা আমরা পরের দিন জানতে পেরেছি যদিও। তখনও আমরা বুঝতে পারছি না যে কী করে জলটা জমছে। বাগানের পুকুর, পুরো বাগান পুরো সম্পূর্ণরূপে ভেসে গেছে। আমার মেজো কাম্মার বাড়ির নিচটা পুরো জলের মধ্যে রয়েছে। আর শুনলাম আমাদের পাড়ার পরে যে জায়গাগুলো আছে আরও যে বাড়ি ঘরদোর, তাদের নাকি অনেকের বাড়িতেও জল ঢুকে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর দেখো জলটা এমনই হয়েছে পুরো জুতোগুলো ভাসতে শুরু করে দিয়েছে। তাই মা বলল, মা তো আর নামতে পারছে না, তাই মা বলল জুতো এদিক ওদিক যা রয়েছে সব একটুখানি ডাঙাতে পায়ে করে তুলে দিতে। এই কাজগুলোই আমি করছিলাম। আর জল কিন্তু একদম পরিষ্কার কাঁচের মতো, একদম মানে ট্রান্সপারেবল, পুরো দেখা যাচ্ছে। আর একটু আগে নাকি প্রচুর সাপও ঘুরেছে আর মাছও দেখেছে মা, প্রচুর মাছ উঠেছিল। মা খালি গ্রিল থেকে খালি বারান্দার অবস্থাটা খালি দেখছে, যেটা আমরা আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি। সেটাই হলো এবারে, এতটা জল আটকে গেল। বর্ষাকাল, কত মানুষের যে ঘর ছিনিয়ে নেবে তার কোনো ঠিকানা নেই। চলো তাহলে ভিডিওটা আজকে এইখানেই শেষ করব। এই বিপর্যস্ত অবস্থা দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করছি। আশা করব সব খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।